হ্যালো বন্ধুরা, অর্কমণ্ডলের ট্রাভেল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের উত্তরাখণ্ড ট্রিপের দ্বিতীয় দিন, আর আমরা দিনটা শুরু করলাম মুক্তেশ্বরে। সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি ব্লগটা। আমাদের এই উত্তরাখণ্ড ট্রিপের প্রথম দিন নৈনিতালে কেমন কেটেছিল আমাদের, সেটা জানতে হলে এই চ্যানেলেই প্রথম ভিডিওটি আপলোড করা আছে। আপনারা দয়া করে সেই ভিডিওটি চেক আউট করতে পারেন। সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম মুক্তেশ্বর ধামের উদ্দেশ্যে, বাবা ভোলেনাথের দর্শন করতে। পথে যেতে যেতে পাহাড়ের এই দৃশ্য দেখে সত্যি ভিডিও না করে আর পারলাম না। যত আমরা এগোচ্ছি দূরে বরফে ঢাকা নন্দাদেবী পাহাড় যেন ততই আমাদের কাছে আসছে। সবাই মিলে আমরা পৌঁছে গেলাম মুক্তেশ্বরের মন্দিরে। এখানে কাছ থেকে ভিডিও করা অ্যালাউ নয় বলে দূর থেকেই ভিডিও করতে বাধ্য হলাম। এই মন্দিরের ঠিক পেছনেই আছে চলিকি জালি নামের একটি জায়গা। ওখানকার স্থানীয়রা বিশ্বাস করেন যদি ওইখানে কোনো বিবাহিত দম্পতি সন্তান লাভের মনোকামনা করে তাহলে নাকি সন্তান লাভ হয়। কিন্তু জায়গাটা প্রচণ্ড বিপজ্জনক, কারণ ঠিক ওইখানটায় একটা বিশাল বড় খাদ আছে। সামনে ছিল চায়ের দোকান, যথারীতি আমাদের বন্ধুদের হয়ে গেল একটু চা ব্রেক। মুক্তেশ্বরের মন্দিরে কিছুক্ষণ থাকার পর আমরা চললাম আলমোড়ার দিকে। মাঝে রাস্তায় একটু দাঁড়িয়ে দেখলাম সুন্দর এই দৃশ্য, সাথে দেখলাম নন্দাদেবীকে। যেন নন্দাদেবী আরও আমাদের হাতের কাছাকাছি চলে এসছে। পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল, আমাদের হোটেল। আগের দিন অনেক রাত্রেবেলা হোটেলে ঢুকেছিলাম বলে আমাদের হোটেলের ব্যাক সাইডের এই দৃশ্য নজরে আসেনি। যখন সকালবেলায় ঘুম ভাঙল, ঘুম থেকে উঠে যখন রুমের বাইরে বেরোলাম, দেখি সামনে এইরকম একটি সুন্দর দৃশ্য। ভিডিও না করে কি আর পারা যায় তখন? হোটেলের এক সাইডেই রয়েছে বসার জায়গা এবং সাথে রয়েছে বনফায়ার করারও জায়গা। আপনারা যদি বনফায়ার করতে চান তাহলে ওই হোটেলে 400 টাকা দিয়ে বনফায়ার করার জন্য বুক করতে হবে। কিন্তু ওই হোটেলের যদি 60 থেকে 80% লোক বনফায়ার করার জন্য বুক করে তাহলে আপনাদেরকে কোনোরকম কোনো টাকা দিতে হবে না, বনফায়ারটা হয়ে যায় তখন কমপ্লিমেন্টারি। এই রূপম এটা ডিসকভার করে আছে কি আছে তেলের পথ আবিষ্কার হবে। চল আমি তো বলছি যে এই আগে এটাই যাব। অর্ঘ হ কোনটাতে? এইটাতে দেখ এখানে ভালো ও এখন হ্যালো গাইস করছে, তুই ছাড় কোনটাতে? এইটাতে যাবি? বন্ধুরা কখনো খিল্লি করতে ছাড়ে না। একটু ভিডিও রেকর্ডিং করছিলাম, মাঝখান থেকে একজন খিল্লি করে ফেললো। তো যাই হোক, সামনে একটু খালি জায়গা মতন ছিল, সবাই বলল চল একটু ঘুরে আসি। তাই জন্য বেরিয়ে পড়লাম জায়গাটাকে ডিসকভার করতে। ডিসকভার করতে এসে হঠাৎ করে চোখে পড়ল একটি দৃশ্য। ওই যে দেখুন নন্দাদেবী পাহাড়। জুম করছি, দাঁড়ান। কি সুন্দর লাগছে না? যেন মনে হচ্ছে বরফে ঢাকা পাহাড় একদম হাতের নাগালে চলে এসছে। এরপর হয়েছে একটি কাণ্ড। হঠাৎ করে জানতে পারলাম সেটা নাকি একটি প্রাইভেট প্রপার্টি, আমাদেরকে বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না। যথারীতি পালিয়ে এলাম। ওখান থেকে বেরিয়ে এসে সবাই আমরা স্নান করলাম, তারপরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখার জন্য। প্রথমেই যে জায়গাটি আমাদের নজর কাড়ল সেটি হচ্ছে এই ইকো পার্ক। এই জায়গাটির নাম সিমতলা ইকো পার্ক। তারপরে আমরা গেলাম ওখানকার একটি লোকাল জুতে, যেখানে দেখতে পেলাম আমরা লেপার্ড। সাথে ছিল
শকুন, কিছু হরিণ। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে চোখে পড়ল এই ছোট্ট একটি মন্দির। সবাই নেমে একটু প্রণাম করলাম। তারপরে আমরা পৌঁছলাম ওইখানকার সবথেকে বিখ্যাত মন্দির চিতই গোলু দেবতার। উনি হলেন ওই রাজ্যের ডেমিগড। লোকমুখে কথিত আছে উনি হলেন রাজা ঝালরাই এবং তার স্ত্রী কালিঙ্কার পুত্র। উনি ওনার সাদা ঘোড়ায় চেপে সারা রাজ্যে ঘুরে বেড়াতেন। লোকের কোথায় কি অসুবিধা হচ্ছে, কার কিসে দুঃখ, সেগুলি তিনি মন দিয়ে শুনতেন এবং তার নিবারণের যথেষ্ট প্রচেষ্টা করতেন। ওই এলাকার মানুষজন ওনাকে ভগবান শিবের অবতার মনে করেন। এই যে দেখছেন এত ঘণ্টা আর চিঠি, এগুলো কিন্তু সবাই মানত করে গেছে ভগবানের উদ্দেশ্যে। মন্দিরের বাইরেই চোখে পড়ল নন্দাদেবীর এই অভূতপূর্ব দৃশ্য। তারপরেই আমরা রওনা হলাম কাসের দেবী মন্দিরের উদ্দেশ্যে। দেখব আমরা সূর্যাস্ত, সাথে দেখব মন্দিরের আরতি। ওখানে পৌঁছানোর পর আমরা সবাই মিলে পাহাড়ের চূড়োয় উঠে গেলাম, কারণ ওখান থেকে স্পষ্টভাবে সূর্যাস্ত দেখতে পাওয়া যাবে। সবই তো ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে প্রচণ্ড জোরে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো। তাতে সবার যে খুব একটা অবস্থা ভালো ছিল সেটা বলা যায় না। সূর্যাস্ত হওয়ার পর আমরা সবাই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ তখন মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হবে। এই হলো সেই কাসের দেবী মন্দির, যা ভারতের অন্যান্য শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম। স্বামী বিবেকানন্দ নাকি এই স্থানে এসে এক মনে ধ্যান করেছিলেন, তার জন্যই এই জায়গাটি আরও বেশি বিখ্যাত হয়ে পড়ে। কাসের দেবী মন্দিরের ঠিক ওপরেই আছে ভৈরবের মন্দির। ওখানে সন্ধ্যা আরতি আগে শুরু হলো, তারপরে কাসের দেবী মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়। একদিকে সূর্যি মামা অস্ত চলে যাচ্ছে, আরেকদিকে আলমোড়া শহর আলোয় জেগে উঠছে। ওখান থেকে ফিরে আমরা রাতের খাবার খেয়ে হোটেলে ফিরলাম। এর পরদিন আমরা কৌশানী যাব। কৌশানীর ব্লগটিও এই চ্যানেলে খুব জলদি আসছে, তাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।